খুবই আনন্দিত, বাট আসলে ফাইনাল খেলাটা যেভাবে হওয়ার কথা আমরা ওইভাবে আসলে দেখি নাই। জিতে গেলাম, এখন খুবই আনন্দিত, ভালো লাগছে, আনএক্সপেক্টেড, খুবই খুশি। দেশে দেশে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা। নিউ ইয়র্ক থেকে মাদ্রিদ আছড়ে পড়ছে বিজয়ের ঢেউ। পরাজয় ক্ষুব্ধ সমর্থকদের বুয়েন্স এইরেসে দাঙ্গা ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ। ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাস্তবায়ন কৌশল নিয়ে সচিবালয়ে বৈঠক, নির্ভুল তথ্য ভান্ডার গড়ে তুলতে গুরুত্বারোপ। মাদক নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের। ল্যান্ডমাইন দুর্ঘটনা রোধে কাজ করছে বিজিবি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারত সরকারকে চিঠি, ইতিবাচক সাড়ার আশা। গুম মামলার আসামি জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান। এবং চট্টগ্রাম সহ 3 জেলায় শিশু ধর্ষণ ও হত্যার আলাদা 3টি মামলায় 3 জনের মৃত্যুদণ্ড। আবারও গ্রেপ্তার রিজেন কাণ্ডে আলোচিত শাহেদ। স্বাগত এখন বিকেলে পুরো আয়োজনে, সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। দ্বিতীয়বারের মতো স্পেন বিশ্বকাপ জেতায় আনন্দে উল্লাসে মেতেছেন দলটির ভক্ত সমর্থকরা। মাদ্রিদ সহ স্পেনের শহরগুলো ফুটে উঠেছে উৎসবের লাল রঙে। আতশবাজি পুড়িয়ে নেচে গেয়ে দলের জয় উদযাপন করছেন ভক্তরা। বিপরীতে ফাইনালের মঞ্চে ছন্দপতন ঘটায় কান্নায় ভেঙে পড়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। রাজধানী বুয়েন্স এইরেসে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষুব্ধ সমর্থকরা। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। কোথাও বাঁধভাঙা উল্লাস, কোথাও পরাজয়ের পর ভক্তদের কান্না ও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষে জড়িয়ে পড়া। বিশ্ব ফুটবলের 23তম আসরের মেগা ফাইনালের পর দুই বিপরীত মেরুতে স্পেন ও আর্জেন্টিনার সমর্থকরা। 16 বছর পর ফের স্পেন বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরায় গগনবিদারী উল্লাসে মেতেছেন দলের ভক্ত সমর্থকরা। রেফারি শেষ বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কে স্টেডিয়ামের বাইরে আনন্দে মাতেন সমর্থকরা। এছাড়াও বিখ্যাত টাইমস স্কোয়ার ও সেন্ট্রাল পার্কের সামনে জড়ো হন স্পেন সমর্থকদের একাংশ। ইয়ামাল, রদ্রি, পেদ্রোদের হাতে শিরোপা ওঠায় আনন্দের নগরী এখন মাদ্রিদ। বর্ণিল আতশবাজি আর সমস্বরে নেচে গিয়ে বিজয় উদযাপনে মেতেছেন হাজার হাজার স্প্যানিশ। শুধু মাদ্রিদ নয়, পুরো স্পেনই এখন উদ্ভাসিত উদযাপনের লাল রঙে। Yo me he desplazado precisamente para ver el partido aquí en Madrid, aquí en las pantallas de... এছাড়াও স্পেনের জয়ের আনন্দের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মেক্সিকো, ফিলিস্তিন সহ দেশে দেশে। তবে স্পেনের বিজয় উল্লাসে সমর্থকরা ফেটে পড়লেও উল্টো চিত্র আর্জেন্টিনায়। ফাইনালের মঞ্চে স্বপ্নভঙ্গ হয় দেশটির রাজধানী বুয়েন্স এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। মুহূর্তে ঘটনাস্থল পরিণত হয় রণক্ষেত্রে। পরে আন্দোলনকারীদের দমাতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে জায়ান্ট স্ক্রিনে দলের পরাজয়ের সাক্ষী হলেও মেসি ও আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান ভক্তরা। Para mí fue la mejor selección, fue un grupo de guerreros que la luchó hasta el final. No se dio, pero muy contento con el grupo. No hay nada más que le podamos pedir porque pusieron garra, nos representaron, lo dieron todo. এদিকে আর্জেন্টিনা দল রানার্স আপের খেতাব অর্জন করায় একদিনের জাতীয় ছুটির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলার উপর
গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএলওর মহাপরিচালক। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান তিনি। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা জোরদারের উপরও গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্তে ল্যান্ডমাইন দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে। একই ব্যক্তিকে সিভিল এবং কোর্ট মার্শাল উভয় আইনে বিচার করা যায় না বলেও জানান তিনি। একজনকে অবৈধভাবে এখানে পোষণ হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পোষণ করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসব। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। ২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে যান। গেল বছরের ১৭ নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দুদেশের সুসম্পর্কের স্বার্থে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে সরকার আশাবাদী। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। গুমের মামলার আসামি ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বাড়ির দুটি ফ্ল্যাটে থাকা মূল্যবান সামগ্রীও জব্দ করেছে তারা। দুদকের উপপরিচালক
হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরির ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করেছে তারা। গেল 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে 22,78,78,000 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া $55,000 জমা করেছেন অনুমোদিত সীমা লঙ্ঘন করে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করেছেন। এসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করেছেন। তার নামে থাকা 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। আটতলা যে ভবনটি আছে, এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দুদক থেকে একটি টিম গেছে এবং তারা সেখানে কি কি বিষয়গুলো আছে খোঁজ করছেন। ইনভেন্টরি লিস্ট কমপ্লিট করার পরে এই গণপূর্ত সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী আছেন নারায়ণগঞ্জ জেলার, যেহেতু এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, আপনারা আগেই বলেছি, তাকে বুঝিয়ে দিবেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুদকের বিশেষ দল। আদালতের নির্দেশনা অনুযায়ী আজও ইনভেন্টরি বা জব্দ করা মালামালের তালিকা তৈরির কাজ করছে দলটি। সোমবার সকালে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এর আগে রোববার গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে 300-র বেশি ব্লেজার, 532টি টাই, 8টি ঘড়ির বক্স, 3 সেট মুক্তার গয়না, 4টি ঝাড়বাতি সহ বিভিন্ন মালামাল জব্দ করে দুদক। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে $14,000 থেকে $17,500। গেল 2 জুলাই আদালত আদেশে সাইফুজ্জামান চৌধুরী গুলশানের 2টি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নেয় দুদক। দেশের 3 জেলায় শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত 3 মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও মাগুরার আদালতের আলাদা রায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে চট্টগ্রামে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পর পুলিশ সময় মতো ব্যবস্থা নিলে হয়তো শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার নিশ্চিত করতে দেশের 3টি আদালতের গুরুত্বপূর্ণ রায় এলো একই দিনে। আলোচিত 3 মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে আদালত জানিয়েছে, এমন অপরাধের কোনো ছাড় নেই। চট্টগ্রামের পাহাড়তলীতে 4র্থ শ্রেণীর ছাত্রী আবিদা সুলতানা আয়নিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় একমাত্র আসামি সবজি বিক্রেতা রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় শুধু দিলে হবে না, রায়গুলো উচ্চ আদালত পর্যন্ত কার্যকর করতে হবে যত দ্রুত সম্ভব। এটা কার্যকারী এবং ফাঁসি হওয়ার জন্য আমরা এটা সরকারের কাছে বা আপনাদের কাছে আমাদের আবেদন আকুল। আদালতের পর্যবেক্ষণ, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পর পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে হয়তো শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে শিশুটির পরিবার। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। সন্দেহাতীতভাবে আমরা রাষ্ট্রপক্ষে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং 302 ধারায় এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আসামিকে। আদালত বারবার বলেছেন যে এই শিশুটার মা যখন পুলিশের কাছে গেছে তখন যদি পুলিশ ঘটনাটাকে সিরিয়াসলি নিত এবং যদি ইনস্ট্যান্টলি যদি বাচ্চাটাকে উদ্ধার করতে চেষ্টা করত, তাহলে শিশুটাকে হয়তো জীবিতভাবে উদ্ধার করা সম্ভব হতো। অন্যদিকে চুয়াডাঙ্গায় শিশু মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায়ে আবুল হোসেন ফটিককে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। 2023 সালের ডিসেম্বরে ভুট্টা খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ইটভাটার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে 31 জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। একই দিনে মাগুরায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিবেশী হাসান শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 2022 সালে নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে রাজিয়ার মরদেহ উদ্ধার হয়। তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। একই দিনে 3 জেলার আদালতের রায়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় বিচার প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরলেও দ্রুত রায় কার্যকরের দাবি সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে।
শামসুল আরেফিন, এখন। পল্লবী থানার মামলায় ফের গ্রেপ্তার হলেন রিজেন্ট কাণ্ডে আলোচিত মোহাম্মদ শাহেদ। দুপুর 12:30টার দিকে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গ্রেপ্তারের পর শাহেদকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বশির। এর আগে 2020 সালে করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগ ওঠে। সে সময় অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় পুলিশ। পরে ওই বছরই অভিযান চালিয়ে সাতক্ষীরার সীমান্ত থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। 5 আগস্ট পরবর্তী সময়ে 2024 সালে জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। সে সময় তার বিরুদ্ধে 96টি মামলা ছিল। রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, উদ্ভাবন ও স্টার্টআপ নিয়ে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো আমাদের আরও বাকি আছে সেই কাজগুলো আমাদের করতে হবে। তবে আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে না থাকলে আবারও গণতন্ত্র বিপন্ন হবে এবং এই বিপন্ন হওয়ার মধ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষাটাও নিশ্চিত হবে না, সেটাও বিপন্ন হতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এয়ার এন্ট্রি ড্রোন সিস্টেম কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহবুব সিদ্দিক। সোমবার দুপুরে সিভিল এভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক কর্মশালায় তিনি আরও বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি স্থাপিত হওয়ায় দেশের সমুদ্র সীমায় বিদেশি ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর 8% রাজস্ব আদায় বাড়বে। সরকারের নির্দেশনা অনুযায়ী 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করছে বেবিচক। আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানকে দেওয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন বেবিচক চেয়ারম্যান। একই সাথে বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় গণমাধ্যম কর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধও জানান তিনি। আমার বিশ্বাস হয়তোবা অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে, তার 25 অথবা 20 বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা, আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য জাপানিজ সাইড। গ্রামীণ পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিপির সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সোলার থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার। সোলার এনার্জিটাকে আমরা খুব পপুলারাইজ করার চেষ্টা করছি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সোলার এনার্জি যদি আমরা প্ল্যান করছি 10,000 মেগাওয়াট এই আগামী আমাদের টার্মে করব। 10,000 মেগাওয়াট করলে আমার 10,000 মেগাওয়াটের এনার্জি ইম্পোর্ট বন্ধ হবে এবং আমার যে সারপ্লাস টাকাটা হবে সেই টাকাটা আমরা অন্য ডেভেলপমেন্টের খাতে আমরা ব্যবহার করতে পারবো। তো সেইখানে আপনার রিনিউয়েবল এনার্জিতে আপনাদের একটা বিরাট রোল আছে। আপনারা বলছেন ফান্ড নাই। সিলেটে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে হাম। গেল 72 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এতে পুরো বিভাগে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোগীর চাপে সাধারণ ওয়ার্ড থেকে শুরু করে আইসিইউ সবখানে শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। সময় মতো টিকা না পাওয়াকেই এর
অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, রোগের সংক্রমণ বৃদ্ধির প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন। প্রিয়জনের সুস্থতার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন স্বজনরা, কিন্তু অনেক সময় সেই অপেক্ষার অবসান ঘটছে সুখের সংবাদে। হামের ভয়াবহ ছোবলে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। শুধু আইসিইউ নয়, হাসপাতালের শিশু ওয়ার্ড, সাধারণ ওয়ার্ড, এমনকি এক্স-রে বিভাগেও বাড়ছে রোগীর চাপ। প্রতিদিনই নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে হামের জটিল উপসর্গ নিয়ে। গত 3 দিনেই হামে আক্রান্ত হয়ে 7 জন শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তোর ঘুরে যায়, এরপরে ওই যে শরীরে পুষাল হয় আর বাচ্চার শ্বাস প্রশ্বাস একটু বেড়ে যায়, আর অনেক কষ্ট হয়েছে বাচ্চার খুব। আমরাও অনেক ক্লান্ত হয়ে দৌড়ে ওই হসপিটালে ডাক্তারের যে ওই চিকিৎসার কারণে আমার বাচ্চা সুস্থ আছে, আইসিইউতে আছে, 10 মাস ওনার বয়স। পয়লা শ্বাসকষ্ট আছিল, আমরা উসমানিতে আসলাম 5 দিন, আর এখন ওই গেছে কি হাম হওয়ার পরে শ্বাসকষ্ট নিমুনি বাড়ি গেছে। জ্বর ছিল, দুধ মায়ের দুধটা নিয়ে খাইতে পারছে না, এখন আগের চেয়ে মোটামুটি একটু ভালো, জ্বরও কমছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে হামের সংক্রমণ বাড়লেও এর একক কোনো কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সময়মতো টিকা না নেওয়ায় শিশুদের মধ্যেই সংক্রমণ ও জটিলতা বেশি দেখা যাচ্ছে। ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর ও পুষ্টিসহ বিভিন্ন জটিলতার কারণেই অধিকাংশ শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন তারা। মানুষজনের সচেতনতার অভাব দেখা যাচ্ছে, একই পরিবারের আক্রান্তরা বেশি আসছেন। আমাদের এখানে যে ভর্তি হওয়া রোগী দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে একই পরিবারের, এবং কিছু কিছু এরিয়া আছে যেখান থেকে ম্যাক্সিমাম রোগীরা আসছেন। তো আমরা আশাবাদী ছিলাম যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের পরে এটা কমে আসবে, রোগী ভর্তির সংখ্যা কমে আসবে, কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমরা একটা কারণ উদ্ঘাটনের জন্য আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়ার পরিকল্পনা করেছি। বিশেষ করে শিশু বিশেষজ্ঞ যারা আছেন এবং যারা এপিডেমিওলজিস্ট আছেন ওনাদের কাছ থেকে আমরা মতামত নিয়ে সেই অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি মাসেই এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 22 জন, আর গত 4 মাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 103 জনে, যার মধ্যে 102 জনই শিশু। ভয়ঙ্কর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সন্দীপন শুভ, এখন সিলেট। ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারও বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। পানিবন্দী হয়ে ভোগান্তিতে হাজারো মানুষ। এদিকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে শেরপুর, বরগুনার নিম্নাঞ্চল। বেড়িবাঁধে ধসের শঙ্কায় আতঙ্কিত উপকূলবাসী। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে মাছ শিকারও। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে বইছে শেরপুরের চেল্লাখালী নদীর পানি। বাড়ছে ভোগাই ও মহারশী নদীর পানিও। প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল। দ্রুত পানি বৃদ্ধির ফলে নালিতাবাড়ী উপজেলার 10 থেকে 12টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তীব্র স্রোতে ভেসে গেছে কয়েকটি মাছের ঘের ও সদ্য রোপণকৃত আমনের বীজতলা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি বন্যার্ত পরিবারের জন্য চালসহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বাড়ি ঘর তলায় গেছে গা, রাস্তা রুট তলে গেছে গা, এই জ্বালাজোলা সব তলে। আজকে রাতে যে বন্যাটা আসলে আপনার মনে করেন আমরা ধানের বীজ রোপণ করছিলাম, এখন তো এই বন্যায় আপনার ধানের বীজটা বর্তমানে একদম পুরোপুরি শেষ পর্যায়ে শেষ। এই যে আমরা রাস্তায় দাঁড়ায় রয়েছি, এই রাস্তাটা ওই 2004-এও পানি এই রাস্তাটা গড়ায় নাই। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনা, সোমেশ্বরী সহ বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। তবে এখনও বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইলের গোপালপুরে ধসে গেছে যমুনা নদী রক্ষাবাঁধের কিছু অংশ। এতে ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি সড়ক। গতকাল থেকে বন্ধ রয়েছে এই সড়কে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, মাসখানেক ধরে ভাঙন শুরু হলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি পাওবো। যে ব্লকগুলো দেওয়া হয়েছিল সেই ব্লকগুলো কি পরিপূর্ণ কিনা সেটা তদন্ত করা আছে কিনা সেটা জানা নেই। বর্তমানে বাস ট্রাক ভ্যান সব বন্ধ আছে। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় একের পর এক বেড়িবাঁধে
ধস ও ফাটল দেখা দিয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলায় প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। জোয়ারের পানির চাপ বাড়লে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। এদিকে অমাবস্যার জোয়ারে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়েছে। এতে তলিয়ে আছে জেলার নিচু ও চরাঞ্চল। চরম দুর্ভোগে বেড়িবাঁধের বাইরে থাকা বাসিন্দারা। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে না পেরে উপকূলে ফিরে এসেছে হাজারো ট্রলার। এই পানি উঠে গেলে রাস্তা ভরে যায় পানিতে, আমরা গাড়ি চালাইতে পারি না, মানুষ কর্মজীবী যারা আছে কর্মস্থলে যাইতে পারে না। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি। সরকার আমাদের বেড়িবাঁধটা যদি একটু ভালো করিয়া বাঁধার চেষ্টা করত। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোড়ে ধসে পড়েছে একটি আঞ্চলিক সড়ক। সাদ ইসলাম শামস, এখন। আন্তর্জাতিক প্রসঙ্গ। 163 ধারা ভঙ্গ করে ভারতের সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রায় লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত স্থান ছাড়া অন্য জায়গায় সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ ও মিছিল নিষিদ্ধ করে বিবৃতি দেয় পুলিশ। নিরাপত্তা শঙ্কায় বন্ধ করে দেওয়া হয় দিল্লির 5টি মেট্রো স্টেশন। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলো সংসদ পদযাত্রা সফল করতে অনড় অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ ককরোচ পার্টি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। এভাবেই লাঠিচার্জ করে ভেস্তে দেওয়া হয় ককরোচ জনতা পার্টির চলো সংসদ পদযাত্রা। জননিরাপত্তায় সভা সমাবেশ নিষিদ্ধে পুলিশের জারি করা 163 ধারা অমান্য করে সংসদ ভবন অভিমুখে যাত্রা করে ককরোচ জনতা পার্টি। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও আধা সামরিক বাহিনী। শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির পদযাত্রার আহ্বানে দিল্লির যন্তর মন্তরে হাজির হয় কয়েক হাজার মানুষ। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় অভিভাবক, কর্মী ও রাজনৈতিক নেতারাও। তবে দিল্লির সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরুর আগেই তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। पिछले 10-12 साल से इस देश में डेमोक्रेसी को खत्म करने की कोशिश की जा रही थी। जंतर मंतर पर आपने 1 महीना बैठकर डेमोक्रेसी को फिर से जिंदा कर दिया। আগের দিন তাদের সমাবেশ ঘিরে দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ করে কঠোর বিধিনিষেধ আরোপ করে পুলিশ। অনুমতি দেয়া হয়নি সংসদ অভিমুখে পদযাত্রা ও মিছিলের। যন্তর মন্তরের নির্ধারিত স্থান ছাড়া অন্য জায়গায় নিষিদ্ধ করা হয় জমায়েত। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় পুলিশ। সমাবেশস্থলে মোতায়েন করা হয় কয়েকশো পুলিশ ও আধা সামরিক বাহিনী। নিরাপত্তার শঙ্কায় বন্ধ করে দেয়া হয় দিল্লি মেট্রোর 5টি স্টেশন। এছাড়াও রাজধানীর কিছু অংশে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবাও। এদিকে সিজিপির দাবি, তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। पुलिसकर्मियों मारे पीटे हमारी बहनों को, मुझे मारे पीटे, लेकिन मैं बता दूं अगर मेरे तरीके के खुंतरा नौजवानों के काम आता है तो मैं बहाने के लिए तैयार हूं। हम पीसफुल प्रोटेस्ट कर रहे थे, पर इन लोगों को कोई फर्क नहीं पड़ता है। ये हमें गाली दे रहे हैं, ये हमें स्टैम्पेड करने की कोशिश कर रहे हैं। तो उस आवाज को उठाने का, उस आवाज को दबाने का भारतीय सरकार ने जिम्मा उठा रखा है। যদিও দিল্লি পুলিশ বলছে নিষেধাজ্ঞা অমান্য করে পদযাত্রা নিয়ে এগিয়ে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন দিল্লি জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্ট আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। ভারতের প্রধান বিচারপতি দেশটির তরুণ সমাজকে তেলাপোকার সঙ্গে তুলনা করার পর অনলাইন প্ল্যাটফর্মে অভিজিৎ দীপকের নেতৃত্বে ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। অল্পদিনেই সমর্থন কেড়ে নেয় বিভিন্ন বিরোধী রাজনীতিবিদ, কর্মী, শিল্পী ও ক্রীড়াবিদদের। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শুরু হয় তাদের আন্দোলন। জুন মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আন্দোলনের হাল ধরেন 30 বছর বয়সী দীপকে। তাদের সঙ্গে যোগ দিয়ে গেল 28 জুন যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। এদিকে টানা 21 দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তিনি সেখানেও অনশন চালিয়ে যাচ্ছেন। 59 বছর বয়সী ওয়াংচুকের শারীরিক অবস্থা বিবেচনায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরে তার স্ত্রীর আবেদন বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে করা আপিলের শুনানিতে রাজি হয়েছে দিল্লি হাইকোর্ট। তানভীর জানি, এখন বিশ্ব। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী কিউ ডেঙ্গু নামে
টিকার অনুমোদন দেয়া হয়েছে। দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের এই অনুমোদনকে ডেঙ্গু প্রতিরোধে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক সময় এই অনুমোদন দেওয়া হয়েছে যখন দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। অনুমোদিত ভ্যাকসিনটি ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দেবে। ভ্যাকসিনটি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে অনুমোদিত হয়েছে। সে তালিকায় যুক্ত হয়েছে ভারত। 3 মাসের ব্যবধানে এই টিকার 2টি ডোজ দেওয়া হবে। ভ্যাকসিনটির আবিষ্কারক জাপানি ওষুধ প্রস্তুতকারক সংস্থা তাকেদা। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বার্নামের। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি তার। ফিরিয়ে আনতে চান রাজনৈতিক স্থিতিশীলতা। এর আগে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন বার্নাম। চার্লসের রাজ্যাভিষেকের পর এ নিয়ে 5ম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ব্রিটেনবাসী। এর আগে শুক্রবার যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেন ব্রিটিশ এই নেতা। The resources to fight for that. Burnham, Andrew, Murray. But I do say to my own party, Andy Burnham, is it over? আর এর মধ্য দিয়ে শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।